নমস্কার সবাইকে অনলাইন এডুকেশনে। আজ আমরা যেরকম বলছিলাম যে সম্ভাবনার কথাগুলো বলছিলাম, সেটাই হলো আজকে থেকে বেশ কিছু কড়া নির্দেশিকার মধ্যে চলতে হবে। স্কুল কলেজ তো খোলেইনি মাঝখানে, আদতে আরও আগামী 15 দিন সম্পূর্ণভাবে বন্ধ। পরিস্থিতি যতদিন না পর্যন্ত নিয়ন্ত্রণে আসে, আমার মনে হয় ততদিন এইভাবেই অনলাইন এডুকেশন প্রোগ্রামের গুরুত্ব থাকবে। যেহেতু স্কুলে যাওয়া হচ্ছে না, সেই কারণের জন্য বাড়িতে বসে তোমাদেরকে রপ্ত করতে হবে। কখনো তোমরা ভার্চুয়াল ক্লাসেস করছো, অনলাইন এডুকেশন করছো স্কুলের তরফ থেকে, আর আমাদের এখান থেকে এটা টেলি এডুকেশন অ্যাকচুয়ালি। প্রত্যেক দিন সকালবেলায় 9:40 থেকে এই ক্লাসগুলো থাকে। বিভিন্ন রকম ক্লাস থাকে, সাবজেক্ট বিভিন্ন রকম হয়, ক্লাসেস বিভিন্ন রকম থাকে। তো আজকে হচ্ছে যারা হায়ার সেকেন্ডারি দেবে, তবে একটা কথা আগে বলে রাখি যে জুন মাসে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কোনো পরীক্ষাই হচ্ছে না। গতকাল মোটামুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল শিক্ষা দপ্তরের একটা মিটিং আছে, যেখানে ব্রাত্য বসু শিক্ষা দপ্তরের দায়িত্ব নেবেন এবং উনি একটা মিটিং করবেন। সেখানে মোটামুটিভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কবে তোমাদের হতে পারে, টেন্টেটিভ একটা ডেট আগামীকাল ফিক্স হলেও হতে পারে। আগামীকাল একটু টেলিভিশনের দিকে নজর রাখবে সবাই। আগামীকাল নিশ্চিতভাবে তোমাদেরকে হয়তো বা জানতে পারবে। তবে জুন মাসে হচ্ছে না এখনও পর্যন্ত, যেটা খবর। এটা হচ্ছে মে মাসের, আজকে মিড অফ মে। আগামী মাসে পরীক্ষা হচ্ছে না। কিন্তু না হলে কি হবে, তোমাদের তো প্রস্তুত থাকতে হবে। আর পরীক্ষার জন্য পড়াশুনো, এটা আমি বিশ্বাস করি না খুব একটা। পড়াশুনো করতে হয় মানুষকে শেখবার জন্য, পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য একটা পোর্শন থাকে ঠিকই, কিন্তু সবটাই তার জন্য নয়। আজকে বিষয় হচ্ছে অ্যাকাউন্টেন্সি, বাংলায় হিসাবশাস্ত্র। যে হিসাবশাস্ত্র 11-12 অ্যাকচুয়ালি সাবজেক্ট। যারা কমার্স নিয়ে পড়ছো তাদের জন্য হিসাবশাস্ত্র ইম্পর্ট্যান্ট। মানে কমার্স নিয়ে যারা পড়ছো তাদের মাদার সাবজেক্ট হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাকাউন্টেন্সি। তো সেখানে আজকে অ্যাকাউন্টেন্সি নিয়ে আলোচনা করবেন স্যার শ্রী দেবাশিস দাস রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার। তো আপনাকে স্বাগত জানাই আজকের অনলাইন এডুকেশনে। পাশাপাশি আমি আপনার থেকে জানতে চাইব যে 12 ক্লাসের জন্য অ্যাকাউন্টসের কোন পার্টে আপনি আজকে ক্লাস করাতে চাইছেন এবং কিভাবে গুরুত্ব দেবেন। আজকে আমি ইন্ট্রোডাকশন টু পার্টনারশিপ বলে যে চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টারটার সম্বন্ধেই বলতে চাই। আচ্ছা, বেশ বেশ, আপনি বলতে পারেন, বলা শুরু করতে পারেন। যদি কোনো বোর্ড ওয়ার্ক হয় বোর্ডে করতে পারবেন। আর তোমাদেরকেও বলে দিই যে খাতা পেন নিয়ে বসো, স্যার যেটা বোঝাচ্ছেন সেটা লিখে নিতে পারো। তোমাদের হাতে প্রত্যেকেরই কম বেশি মোবাইল আছে, সেটা দিয়ে তোমরা ছবি তুলে নিতে পারো। যদি কোনো চার্ট উনি শো করেন তো সেটা এইভাবে তোমরা চলতে থাকো। আর তার পরবর্তী যেটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যদি কেউ ফোন করতে চাও, যে কোনো জায়গা থেকে যদি কেউ ফোন করতে চাও, ফোন করেও তোমরা কোয়েশ্চেন সাবমিট করতে পারো তোমাদের যদি কিছু থাকে আজকের বোঝানোর মধ্যে। সবাই ভালো থাকবে। আমি স্যারকে অনুরোধ করব ক্লাস শুরু করবার জন্য। নমস্কার। আজকে আমি ইন্ট্রোডাকশন টু পার্টনারশিপ যেটা শুরু করছি। এবার পার্টনারশিপ কাকে বলে? দুই বা ততোধিক ব্যক্তি, একজনে তো আর পার্টনারশিপ হয় না। দুই বা ততোধিক ব্যক্তি যদি মুনাফা অর্জনের জন্য কোনো কারবার গঠন করে, তাকে অংশীদারি কারবার বলে। অংশীদারি কারবারের আইনটা চালু হয়েছিল ব্রিটিশ সময়ে 1932 সালে। এখনও সেই একটা আছে, কিন্তু মাঝে মাঝে কিছু মডিফিকেশান হয়েছে। তো এইবার অংশীদারি কারবার গঠন করতে হলে দুজন লাগবে, দুজন ছাড়া হবে না, ঠিক আছে? তো এইবার সাধারণ যদি কারবার হয় সেক্ষেত্রে 20 জন সর্বোচ্চ, আর ব্যাংকিং কারবারের সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে 10 জন, ঠিক আছে? এইবার এই জন্য অংশীদাররা এই কারবারের হিসাব নিকাশের জন্য একটি হিসাব করে, তাকে বলা হচ্ছে লাভ ক্ষতির হিসাব, লাভ ক্ষতির বন্টন হিসাব বা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। বা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট বা লাভ ক্ষতির বন্টন হিসাবটা কী? যে হিসাবে অংশীদাররা নিজেদের মধ্যে লাভ লোকসানের হিসাব লিখে রাখে এবং তারপরে তাদের যে অনুপাত অনুযায়ী লাভ বা ক্ষতি বন্টন করে, সেটাকেই বলা হচ্ছে লাভ ক্ষতির হিসাব, ঠিক আছে? এবার লাভ ক্ষতির হিসাব হচ্ছে একটি নামিক হিসাব। নামিক হিসাব কি আমরা 11-এ পড়েছিলাম। নামিক হিসাব মানে হচ্ছে অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস আর ডেবিট ইন দিস অ্যাকাউন্ট অ্যান্ড অল ইনকামস অ্যান্ড গেইনস আর ক্রেডিট ইন দিস অ্যাকাউন্ট, ঠিক আছে? এটা হচ্ছে লাভ ক্ষতি হিসাবের। আমরা তো ফাইনাল অ্যাকাউন্ট করেছিলাম 11-এ, ট্রেডিং করেছিলাম, তারপরে প্রফিট অ্যান্ড লস করেছিলাম। এটা প্রফিট অ্যান্ড লসের পরেই আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট করি। এবার আমি প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের একটা ফরম্যাট বলছি।
ফরম্যাটটা হচ্ছে কি, পার্টিকুলার্স রুপিস, ডেবিট ক্রেডিট হবে। উপরে লিখবো ইন দ্য বুকস অফ, পার্টনার যাদের নাম থাকবে সাপোজ এ আর বি, তাহলে ইন দ্য বুকস অফ এ অ্যান্ড বি প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড, একটা কোশ্চেনে প্রশ্ন ডেট দেওয়া থাকবে, সেই অনুযায়ী করা হবে। এবার আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের ক্রেডিট দিকে কী লিখব, আমরা প্রফিট অ্যান্ড লস থেকে যে নেট প্রফিটটা পাই সেটা পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের ক্রেডিট দিকে লিখব, ঠিক আছে? কেন? ওটা তো আমার ইনকাম, তাই ক্রেডিট দিকে লিখব। আর ইন্টারেস্ট অন ড্রয়িংসও ক্রেডিট দিকে লিখব। কেন? আমি যদি টাকা তুলি ফার্মকে আমার টাকা দিতে হবে, সেই জন্য ইন্টারেস্ট অন ড্রয়িংসটা ক্রেডিট দিকে হচ্ছে। আর ডেবিট দিকে কী হচ্ছে, আমরা পার্টনারকে যেগুলো দেবো, পার্টনার যে মনে করো ক্যাপিটাল মানে মূলধন বিনিয়োগ করলো, তার জন্য ইন্টারেস্ট অন ক্যাপিটাল। কোনো পার্টনারকে স্যালারি দেওয়া হলো, তার জন্য টু স্যালারি। কোনো পার্টনারকে বোনাস দেওয়া হলো, তার জন্য টু বোনাস। কোনো পার্টনারকে কমিশন দেওয়া হলো, তার জন্য কমিশন। এই হচ্ছে তোমার টোটাল ডেবিট দিকে। এবার টোটাল ক্রেডিট থেকে যদি আমি ডেবিট বাদ দিই তাহলে আমি কি পাবো, প্রফিট। এবার প্রফিটটা যারা যারা পার্টনার আছে সেই অনুযায়ী রেশিও, প্রশ্নে যদি রেশিও বলা থাকে সেই রেশিও অনুযায়ী ডিভাইড করা হবে, বা লস হলে ক্রেডিট দিকে সেটাও সেই অনুযায়ী ডিভাইড করা হবে। এবার পার্টনারশিপ অ্যাক্টে কিছু জিনিস অনুপস্থিত থাকতে পারে, ঠিক আছে? পার্টনারশিপ ডিডটা কাকে বলে, অংশীদারি চুক্তিপত্র কাকে বলে? অংশীদাররা নিজেদের পারস্পরিক আস্থা ও বিশ্বাস অর্জনের জন্য যে চুক্তির ভিত্তিতে কারবার গঠন করে তাকে বলা হয় অংশীদারি কারবার। এই অংশীদারি কারবারে কিছু কিছু জিনিস অনুপস্থিত থাকে, এই জন্য 1932 সালের সেকশন 13 কিছু জিনিস বলা হয়েছে। যেমন ইন্টারেস্ট অন ক্যাপিটাল যদি না দেওয়া থাকে পার্টনারশিপ ডিডে, তাহলে সে কোনো পার্টনারই ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাবে না। স্যালারি যদি পার্টনারশিপ ডিডে না বলা থাকে তাহলে কোনো পার্টনার স্যালারি পাবে না। ইন্টারেস্ট অন লোন, এটা 13C বলা আছে যে যদি কোনো পার্টনার ফার্মকে লোন দেয় বা অ্যাডভান্স দেয় সেক্ষেত্রে তাকে 6% ইন্টারেস্ট দিতে হবে। যদি পার্টনারশিপ ডিডে একেবারে সাইলেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে 6% ইন্টারেস্ট দিতে হবে। আর প্রফিট বা লস ভাগ করার যদি কোনো রেশিও না থাকে সেক্ষেত্রে সমহারে বন্টন করা হবে, অর্থাৎ যদি দুজন পার্টনার থাকে 1:1 আর তিনজন থাকলে 1:1:1 ডিভাইড করা হবে। এইটা হচ্ছে তোমার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের মোটামুটি ফরম্যাটটা বললাম। এইবার হচ্ছে ইন্টারেস্ট অন ড্রয়িংস সম্বন্ধে অনেকের কোশ্চেন থাকে, ইন্টারেস্ট অন ড্রয়িংস কীভাবে ক্যালকুলেশন করব। ইন্টারেস্ট অন ড্রয়িংসের আমি কতগুলো বলে দিচ্ছি, ভালো করে তোমরা শুনে নাও। ইন্টারেস্ট অন ক্যাপিটাল হচ্ছে যদি কোনো পার্টনার মাসের প্রথম দিনই টাকা তোলে, মনে করো বছরটা হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি, যদি মাসের প্রথম দিন তোলে তাহলে জানুয়ারি মাসের 1 তারিখে যদি টাকা তোলে তাহলে বাকি টাকাটা আমার আরও 12 মাস কাটবে জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি। তাহলে প্রথমে হচ্ছে জানুয়ারির 1 তারিখে তুললে 12 মাস থাকবে, ফেব্রুয়ারির 1 তারিখে তুললে আবার টাকাটা 1 মাস কমে যাবে, অর্থাৎ 11 মান্থের। আবার যদি মার্চে তোলে তাহলে 10 মান্থের। এইভাবে ক্যালকুলেশন করে মানে 12 + 10 + 11 + 11 + 10 + 9 + 8 + 7, এইভাবে করলে 78 দাঁড়ায়। 78কে যদি আমি 12 দিয়ে ডিভাইড করি তাহলে দাঁড়াচ্ছে 6.5। মনে রাখবে এটা শর্ট আমি বুঝিয়ে দিলাম। এবার শর্ট ক্যালকুলেশনের জন্য যদি অ্যাট দ্য বিগিনিং অফ ইচ মান্থ, মাসের প্রথম দিনই টাকা তোলে, তাহলে সেক্ষেত্রে 6.5 মাসের ইন্টারেস্ট হবে। একটা উদাহরণ দিয়ে আমি বোঝাই জিনিসটা। কোনো পার্টনার মনে করা হোক 500 টাকা করে প্রতি মাসে তুললো, তাহলে কি হচ্ছে 500 টাকা করে তুললে প্রতি মাসে, তাহলে 500 × 12, ইন্টারেস্টের রেট মনে করো 10% × 10% × 6.5/12। এইভাবে হচ্ছে যদি মাসের প্রথম দিন টাকা তোলে তাহলে এইভাবে ক্যালকুলেশন করা হবে। মাসের শেষ দিন তুললে, মাসের শেষ দিন মনে করো জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি যদি তোলা হয়, জানুয়ারি মাসের শেষ দিন অর্থাৎ 31 তারিখে টাকাটা তুললো, তাহলে আমার কত মাস রইল? আর 11 মাস, কারণ ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর অবধি 11 মান্থ, তারপরে 10 মান্থ, তারপরে 9, 8, 7, 6, এইভাবে করলে হচ্ছে তোমার দাঁড়াচ্ছে কত, সেটাকে আমি যদি যা দিয়ে ভাগ করি, যা টোটাল দাঁড়ালো তাকে যদি আমি 12 দিয়ে ডিভাইড করি তাহলে সেটা দাঁড়াচ্ছে তোমার 66। ঠিক আছে,
তার মানে ওটা 66 ডিভাইডেড বাই 12 মানে 5.5 মান্থ। মাসের মাঝামাঝি যদি তোলে তাহলে সেক্ষেত্রে হচ্ছে 6 মান্থের ক্যালকুলেশন হবে। আর মাসের যদি কোনো ড্রয়িংসের ডেট না বলে তাহলে সেক্ষেত্রে হচ্ছে 6 মাসের হবে। ঠিক আছে, এটা হচ্ছে ক্যালকুলেশন। ঠিক আছে, এইবার অনেক সময় কোশ্চেনে বলে যে আফটার চার্জিং সার্চ কমিশন, পার্টনারকে কোনো কমিশন দেওয়া হলো বা পার্টনারশিপ ফার্মের কোনো ম্যানেজার আছে তাকে কমিশন দেওয়া হলো, আফটার চার্জিং কমিশন বা বিফোর চার্জিং কমিশন। বিফোর চার্জিং কমিশনের ক্যালকুলেশনটা আমরা কীভাবে করব? টোটাল ক্রেডিট থেকে টোটাল ডেবিট মাইনাস করব। পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের টোটাল ক্রেডিটে যা আছে তার থেকে টোটাল ডেবিট মাইনাস করব, মাইনাস করে যদি 10% থাকে ইন্টু 10% করব। এটা হচ্ছে বিফোর চার্জিং কমিশন। আফটার চার্জিং কমিশন কী করে ক্যালকুলেশন করব? টোটাল ক্রেডিট থেকে টোটাল ডেবিট বাদ দেবো ইন্টু, মানে যেটা টোটাল ক্রেডিট থেকে ডেবিট যদি বাদ দিই তাহলে আমি নেট প্রফিট পাই, নেট প্রফিট ইন্টু রেট অফ কমিশন ডিভাইডেড বাই 100 প্লাস রেট অফ কমিশন। ঠিক আছে, আবার বলছি, নেট প্রফিট ইন্টু রেট অফ কমিশন ডিভাইডেড বাই 100 প্লাস রেট অফ কমিশন। মানে যদি আমি 10% থাকে, নেট প্রফিট সাপোজ থাকলো 55,000 ইন্টু 10/110 করলে যেটা হবে এটা হচ্ছে আফটার চার্জিং কমিশন। ঠিক আছে, আচ্ছা, আর এই হচ্ছে তোমার ইয়ে। আর অনেক সময় কোশ্চেনে দেওয়া থেকে রেন্ট হচ্ছে, এটা হচ্ছে চার্জ এগেনস্ট প্রফিট। ঠিক আছে, প্রফিটের এগেনস্টে চার্জ করা হয়েছে। মনে করো কোনো পার্টনারের বাড়ি আছে, সেখানে পার্টনারশিপ বিজনেস স্টার্ট করা হলো, এই জন্য পার্টনারকে কোনো কিছু রেন্ট দেওয়া হলো, এটা হচ্ছে চার্জ এগেনস্ট প্রফিট। তাই জন্য এই রেন্ট যদি থাকে কোশ্চেনে মনে রাখবে এটা যে আমরা বাই ক্রেডিট দিকে লিখি বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ওই নেট প্রফিট থেকে রেন্টটা ডিডাক্ট হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস করে যে ফিগারটা ওইটা আউটার কলামে লিখতে হবে। ঠিক আছে, মানে মোটামুটি এই হচ্ছে আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন এই পার্ট। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে 11 এবং 12-এর যারা স্টুডেন্ট দেখছো এই অনুষ্ঠান এখন, তারা আমাদেরকে ফোনে করতে পারো। দেখো টিভির নিচে নাম্বার যাচ্ছে, টেলিফোন নাম্বার যাচ্ছে, এখানে ডিরেক্টলি ফোন করবার জন্য সেই নাম্বারে তোমরা নক করতে পারো এবং জিজ্ঞেস করতে পারো। কোয়েশ্চেন কী কী আসবে আপনি বলে দিয়েছেন এই চ্যাপ্টার থেকে, প্রফিট এই চ্যাপ্টার থেকে। এখন আগের সিলেবাস অনুযায়ী ছিল 6 মার্কসের, একটা 4 মার্কসের প্রবলেম দিত আর একটা 1 মার্কসের এমসিকিউ, 1 মার্কসের এসএকিউ দিত। এখন যেহেতু মানে রিডিউস সিলেবাস হয়েছে, এখন এটা 10 মার্কস হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, এটা এখন 6 মার্কস আর 2 এমসিকিউ 2 এসএকিউ। 6 মার্কসের প্রবলেম দেবে আর 2 এমসিকিউ 2 এসএকিউ। আচ্ছা, বেশ। আমরা পরে কি কোন বিষয়ে আসতে পারি এরপরে আমি আসছি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ওকে, তাহলে দেখো এই বিষয়ে আবারও আরেকবার বলি, যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন, যেটা উনি বললেন অংশীদারি কারবারের ক্ষেত্রে, যেখানে এক মালিকই কারবার নয়, একের বেশি অংশীদার রয়েছে অর্থাৎ পার্টনারশিপ ফান্ড, সেই ক্ষেত্রে এই অ্যাকাউন্টস মেনটেন করা হয় যাতে যারা মালিক রয়েছেন, অংশীদার রয়েছেন, তাদের মধ্যে প্রফিটটাকে প্রপারলি শেয়ার করা যায়, অথবা যদি লস হয় সেটাকেও ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা যায়। এবার এই একটা বিজনেস চালাতে গেলে যে সমস্ত হেডে, যেগুলো এক্সপেন্সেস অর্থাৎ এক্সপেন্ডিচার, সেগুলোকে কোথায় রাখতে হবে এবং যেটা ইনকাম হচ্ছে টু ইয়োর বিজনেস, সেগুলোকে কোন কোন খাতে রাখতে হবে, রেখে হিসাব কীভাবে হবে, সেই বিষয়ে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে দৃষ্টিপাত করলাম। এবার পরবর্তীতে দেবাশিস স্যার যে বিষয়ে আসছেন তোমাদের সামনে, সেই বিষয়ের দিকে আবার নজর দেওয়ার চেষ্টা করো। স্যার যদি মনে হয় আপনার কিছু বোর্ড ওয়ার্ক করবেন, ইউ ক্যান ডু। আচ্ছা, এবার আমি নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আসি। আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবরণী কাকে বলে? যে বিবরণীর মাধ্যমে নগদ অর্থের আগমন ও নির্গমনকে সঠিকভাবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয় তাকেই বলা হয় নগদ প্রবাহ বিবরণী। ঠিক আছে, বা ইংলিশে বলা হয় ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ঠিক আছে, এটা ICAI মানে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়ার যে হিসাব সংক্রান্ত মান পরিবেশন করে, ওরা প্রকাশ করে, সেটার অনুযায়ী অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 AS3 অনুযায়ী এই নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয়।
ঠিক আছে। এখানে একটা জিনিস আছে নগদ সমতুল্য। নগদ সমতুল্য কাকে বলে? নগদ সমতুল্য হচ্ছে স্বল্পজাত এবং উচ্চ তরলজাত যে লগ্নিপত্র আছে, লগ্নিপত্র মানে ইনভেস্টমেন্ট, বাংলায় লগ্নিপত্র, ইংলিশে হচ্ছে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ, সেগুলিকে দ্রুত নগদ অর্থে রূপান্তর করা যায় এবং যেগুলোর দাম পরিবর্তন হওয়ার ঝুঁকি খুব কম থাকে তাকেই বলা হয় নগদ সমতুল্য বা ক্যাশ ইকুইভ্যালেন্ট। ক্যাশ ইকুইভ্যালেন্ট যারা 12-এর ক্লাস মানে যারা পরীক্ষা দেবে তারা জানোই। এবার ক্যাশ ইকুইভ্যালেন্ট মানে এইটা, যেগুলোকে খুব দ্রুত সহজ নগদ অর্থে রূপান্তর করা যায় সেটাকে বলা হয় তোমার ক্যাশ ইকুইভ্যালেন্ট। এবার ক্যাশ ইকুইভ্যালেন্ট মানে কি? ক্যাশ ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু ক্যাশ ইন হ্যান্ড প্লাস ক্যাশ অ্যাট ব্যাঙ্ক মাইনাস ব্যাঙ্ক ওভারড্রাফট। এই হচ্ছে তোমার ক্যাশ ইন হ্যান্ড যেটা থাকবে, ক্যাশ অ্যাট ব্যাঙ্ক মাইনাস ব্যাঙ্ক ওভারড্রাফট। এবার আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অনুযায়ী AS3 অনুযায়ী তিনটে অ্যাক্টিভিটি আছে। তিনটে অ্যাক্টিভিটি কী কী? ফার্স্ট অ্যাক্টিভিটি হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটি বা নির্বাহী কার্যাবলী, সেকেন্ড অ্যাক্টিভিটি হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটি বা বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলী, আর থার্ড হচ্ছে ফিনান্সিং অ্যাক্টিভিটি বা অর্থ সংক্রান্ত কার্যাবলী। এবার আমি প্রথমে নির্বাহী কার্যাবলী আসি। যে কার্যাবলীর মাধ্যমে প্রতিষ্ঠানের রেভিনিউ অর্জনের সম্ভাবনা উজ্জ্বল হয় তাকেই বলা হয় নির্বাহী কার্যাবলী। রেভিনিউ মানে যে আমাদের যে দৈনন্দিন যে খরচ হচ্ছে বা ইনকাম হচ্ছে, এই যে ব্যাপারগুলো, এগুলো সব অপারেটিং অ্যাক্টিভিটিতে আসে। তো অপারেটিং অ্যাক্টিভিটি আমি কিভাবে করব? অপারেটিং অ্যাক্টিভিটি প্রশ্নে তোমাদের একটা নেট প্রফিট বা নেট লস বলে দেবে। যদি আমি ধরলাম প্রশ্নে নেট প্রফিট বলা থাকে, তার সঙ্গে নন অপারেটিং এক্সপেন্সেস বা নন ক্যাশ আইটেম অ্যাড করব। নন ক্যাশ আইটেম কী কী? ডেপ্রিসিয়েশন। তোমরা যদি ডেপ্রিসিয়েশনে জার্নাল করো, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট, এটা নন ক্যাশ আইটেম। ঠিক আছে, এটা নন ক্যাশ আইটেম মানে যে আইটেম মানে জার্নালগুলোর মধ্যে ক্যাশ নেই। তাহলে নন ক্যাশ আইটেম কী কী হতে পারে? ডেপ্রিসিয়েশন অফ ফিক্সড অ্যাসেট, ট্রান্সফার টু রিজার্ভ, অ্যামর্টাইজেশন অফ গুডউইল, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, ফিকটিশিয়াস অ্যাসেট। ফিকটিশিয়াস অ্যাসেট কাকে বলে? কাল্পনিক সম্পত্তি, যার কোনো বাজার মূল্য নেই আর যার কোনো অস্তিত্বই নেই, সেটাই হচ্ছে ফিকটিশিয়াস অ্যাসেট বা কাল্পনিক সম্পত্তি। তার মানে নেট প্রফিটের সঙ্গে আমরা অ্যাড করব ডেপ্রিসিয়েশন অফ ফিক্সড অ্যাসেট, ট্রান্সফার টু রিজার্ভ, অ্যামর্টাইজেশন অফ গুডউইল, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, ঠিক আছে, লস অন সেল অফ অ্যাসেট, এগুলো অ্যাড করব। অ্যাড করার পরে আমার যে নন অপারেটিং ইনকামগুলো আছে, নন অপারেটিং ইনকাম কী কী? নন অপারেটিং ইনকাম হচ্ছে ডিভিডেন্ড রিসিপ্ট, রেন্ট রিসিপ্ট, ইনকাম ট্যাক্স রিফান্ড, প্রফিট অন সেল অফ অ্যাসেট, এগুলো ডিডাক্ট করব। ডিডাক্ট করলে কি পাবো? আমি অপারেটিং প্রফিট বিফোর চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল বা অনেকে ফান্ড ফ্রম অপারেশন বলে, দুটোই ঠিক। কেউ অপারেটিং প্রফিট বিফোর চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটালও লিখতে পারো, কেউ ফান্ড ফ্রম অপারেশনও লিখতে পারো। এবার এর সঙ্গে আমি কি করব? ডিক্রিজ অফ কারেন্ট অ্যাসেট and increase of current liability, decrease of current asset and increase of current liability except cash in hand and cash at bank. Cash in hand এবং cash at bank বাদে যে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটিগুলো আছে সেগুলোকে তোমার অ্যাড করতে হবে, যেগুলো কমে যাবে। অ্যাসেটগুলো এবার কমে যাবে, তুমি কি করে বুঝবে? মনে করো তোমাদের একটা ব্যালেন্স শিট দিয়ে দিল, তাতে দুটো ইয়ারে দিয়ে দিল, 2019 আর 2020। এবার 2019-এর তুলনায় যদি 2020-তে কমে যায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে ডিক্রিজ। এবার কারেন্ট অ্যাসেট কাকে বলে? তোমরা বলতে পারো সে কারেন্ট অ্যাসেট কাকে বলে? যেগুলোকে দ্রুত নগদ অর্থে রূপান্তর করা যায় সেগুলোই হচ্ছে কারেন্ট অ্যাসেট বা চলতি সম্পত্তি। ঠিক আছে, এবার সেটা কি কি হতে পারে? ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাঙ্ক এইখানে আসবে না, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাঙ্ক ক্যাশ ফ্লোতে আসবে না। ঠিক আছে, বিল রিসিভেবল, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, অ্যাক্রুড ইনকাম, প্রিপেড এক্সপেন্সেস, এইগুলো হচ্ছে তোমার কারেন্ট অ্যাসেট। তাহলে কারেন্ট অ্যাসেট কাকে বলে? বা চলতি সম্পত্তি, যেগুলো দ্রুত নগদ অর্থে রূপান্তর করা যায় সেগুলোই হচ্ছে কারেন্ট অ্যাসেট। কারেন্ট লায়াবিলিটি কাকে বলে? বা চলতি দায়, যে সমস্ত দায়কে তোমাকে এখনই মেটাতে হবে, খুব তৎক্ষণাৎ মেটাতে হবে, সেটাই হচ্ছে তোমার চলতি দায়। ঠিক আছে, চলতি দায় কী কী হতে পারে? প্রভিশন ফর ট্যাক্স, প্রপোজ ডিভিডেন্ড, ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স, বিলস পেবেল, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস।
এইটা অ্যাড করার পরে তোমার এর রিভার্সটা অর্থাৎ লেস করতে হবে। সেটা লেস কি করতে হবে, ডিক্রিজ করলাম, ডিক্রিজ অফ কারেন্ট অ্যাসেট, এবার করব কি ইনক্রিজ অফ কারেন্ট অ্যাসেট। ও রিভার্স করো, অ্যান্ড ওটা আমরা প্রথমে লিখেছিলাম ইনক্রিজ অফ কারেন্ট লায়াবিলিটি, এবার লিখবো ডিক্রিজ অফ কারেন্ট লায়াবিলিটি। ওটাকে লেস করব। অনেকে মানে অ্যাড করে তুমি লেস করতে পারো বা তোমরা ব্র্যাকেটে রাখতে পারো, ব্র্যাকেট মিনস নেগেটিভ। এবার তুমি যেটা ফাইনাল রেজাল্ট বেরোলো সেটারে তুমি আউটারে নিয়ে গেলে। এবার যদি ফিগারটা পজিটিভ ফিগার হয় তাহলে লিখবে নেট ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, আর যদি নেগেটিভ বেরোয় তাহলে লিখবো আমার নেট ক্যাশ ইউজড বাই অপারেটিং অ্যাক্টিভিটি। এটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটি সম্বন্ধে আমি বললাম। এবার হচ্ছে আমার বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলী। বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলী কি, যে কার্যাবলীর মধ্যে স্থায়ী সম্পত্তি এবং বিনিয়োগের ক্রয় বিক্রয় সংক্রান্ত লেনদেনগুলি লেখা হয় তাকেই বলা হয় বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলী। স্থায়ী সম্পত্তি কাকে বলে, স্থায়ী সম্পত্তি মানে যেগুলোর অস্তিত্ব অনেক দিন, যেমন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ফার্নিচার, ঠিক আছে, এইগুলো কম্পিউটার বা মোটর ভেহিকিল, যাই হোক, এইবার এগুলো হচ্ছে তোমার ফিক্সড অ্যাসেট বা স্থায়ী সম্পত্তি। এবার স্থায়ী সম্পত্তি এগুলো কি করে করব, এখন হায়ার সেকেন্ডারিতে আইএসসি সিবিএসইতে ওদের নয় অ্যাকাউন্টস করে করতে হতো, কিন্তু হায়ার সেকেন্ডারিতে উইদাউট অ্যাডজাস্টমেন্ট আছে। তোমাকে ইনভেস্টিং অ্যাক্টিভিটিগুলো কীভাবে করব, যদি আমার কোশ্চেনে দুটো ব্যালেন্স শিট থাকে, সাপোজ 2019 2020, এবার যদি 2019-এর থেকে 2020-তে বেড়ে যায়, তার মানে বেড়ে গেছে কেন, নিশ্চয়ই তুমি পারচেস করেছো তাই জন্য বেড়ে গেছে। এবার পারচেস করেছো মানে কি, ওটা পারচেস করেছো মানে ক্যাশ গোজ আউট, ক্যাশ আউটফ্লো হয়েছে, তার মানে ওটা নেগেটিভ ফিগার হবে। বা এবার তুমি যদি সেল অফ অ্যাসেট, তা ওটা যদি প্রথমে যা থাকে তার থেকে যদি সেকেন্ডে কমে যায়, তার মানে সেল অফ অ্যাসেট, তখন ওটা কি হবে, পজিটিভ। কেন পজিটিভ, তোমরা বলতে কেন পজিটিভ, এটা ক্যাশ ইনফ্লো, ক্যাশ আসছে। অনেকেই কী করে, ক্যাশ ইনফ্লো থেকে ক্যাশ আউটফ্লোটা বাদ দেয়, তাহলে ইনভেস্টিং অ্যাক্টিভিটি বাদ করতে পারে। বা মানে আমার মতে এটাও করা যায় যে তোমরা যেগুলো পজিটিভ ফিগার পজিটিভ রাখলে কোনো ব্র্যাকেট রাখলে না, আর যেগুলো নেগেটিভ তোমরা নেগেটিভে, যেগুলো মানে ক্যাশ আউটফ্লো হয়ে যাচ্ছে সেগুলোকে তোমরা ব্র্যাকেটে রাখতে পারো। এর মধ্যে আরেকটা জিনিস মনে রাখবে, ডিভিডেন্ড রিসিভ। ডিভিডেন্ড রিসিভ মানে তুমি মনে করো শেয়ারে বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে, সেখান থেকে তুমি ডিভিডেন্ড পেলে, তার মানে কি তুমি তো ইনভেস্ট করেছিলে, তাই জন্য ওটা হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটি। আর ইন্টারেস্ট রিসিভ, তোমরা মনে করো ব্যাংকে টাকা রাখো, ফিক্সড ডিপোজিট করো বা ব্যাংকে সেভিংসে টাকা রাখো, তার জন্য যে টাকা ইন্টারেস্ট পাও, সেটা তো তোমরা ওখানে টাকা রেখেছো বলে, ওখানে টাকা ব্যাংকে টাকা রেখেছো বা পোস্ট অফিসে টাকা রেখেছো বলে ইন্টারেস্ট পাচ্ছ, তার মানে ওটা তোমরা বিনিয়োগ করেছিল, এই জন্য এই অ্যাক্টিভিটির মধ্যে আসলো। তার মানে এই অ্যাক্টিভিটির মধ্যে কি আসবে, সেল অফ অ্যাসেট, এটা পজিটিভ ফিগার, পারচেজ অফ অ্যাসেট অর ইনভেস্টমেন্ট, এটা নেগেটিভ ফিগার, ঠিক আছে, ডিভিডেন্ড রিসিভ, এটা পজিটিভ ফিগার, ইন্টারেস্ট রিসিভ, এটাও পজিটিভ ফিগার। এবার তোমরা অ্যাড করে যেটা করলে আউটারে নিয়ে গেলে, আউটারে যদি ওটা পজিটিভ ফিগার দাঁড়ায় তাহলে লিখবে নেট ক্যাশ ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি, আর যদি নেগেটিভ বেরোয় তাহলে লিখবে নেট ক্যাশ ইউজড ইন ইনভেস্টিং অ্যাক্টিভিটি। এবার আসি আমরা ফিনান্সিং অ্যাক্টিভিটি বা অর্থ সংক্রান্ত কার্যাবলী। অর্থ সংক্রান্ত কার্যাবলী কাকে বলে, অর্থ সংক্রান্ত কার্যাবলী হচ্ছে যে কার্যাবলীর দ্বারা মালিকানা মূলধন এবং ঋণ মূলধনের পরিবর্তন হয়, সেটাই হচ্ছে অর্থ সংক্রান্ত কার্যাবলী। মালিকানা মূলধন মানে তোমরা 12-এ জানো, শেয়ার, ইস্যু অফ শেয়ার, সেটা ইকুইটি শেয়ার হতে পারে, প্রেফারেন্স শেয়ার হতে পারে, সেটা যদি ডিক্রিজ করে বা ইনক্রিজ করে সেটা মালিকানা মূলধন। বা এই অ্যাক্টিভিটির মধ্যে লোন, পাবলিকের থেকে ডিপোজিট করেছো, বা পেমেন্ট অফ ব্যাঙ্ক ওভারড্রাফট, এটাও এই অ্যাক্টিভিটির মধ্যে আসে। তার মানে হচ্ছে যেটা মালিকানার মূলধন এবং ঋণ মূলধনের পরিবর্তন হচ্ছে, সেটাই তোমার ফিনান্সিং অ্যাক্টিভিটি। এবার যেহেতু হায়ার সেকেন্ডারিতে তোমাদের অ্যাকাউন্ট করার মানে আরও উঁচু ক্লাসে বা আইএসসি সিবিএসইতে অ্যাকাউন্ট করে করতে হতো, কিন্তু হায়ার সেকেন্ডারিতে তো উইদাউট অ্যাডজাস্টমেন্ট এবং অ্যাকাউন্ট করে তুমি করতে পারবে না। তা আমি একটা শর্টকাট নিয়ম বলে দিচ্ছি। আমি অ্যাসেট সাইড একটা ব্যালেন্স শিট দিয়ে দিল, ব্যালেন্স শিটের দুটো ইয়ারের ব্যালেন্স শিট দিয়ে দিল, 2019-20, ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডে দুটো অ্যামাউন্ট আছে, অ্যাসেট সাইডে দুটো অ্যামাউন্ট আছে। এবার আমি অ্যাসেট সাইডটা আগে বলি। অ্যাসেট সাইডে কী হতে পারে, ফিক্সড অ্যাসেট, কারেন্ট অ্যাসেট আর ফিকটিশিয়াস অ্যাসেট হতে পারে। ফিক্সড অ্যাসেটের বলছি,
ফিক্সড অ্যাসেট যদি প্রথম বছরের থেকে সেকেন্ড ইয়ারে বেড়ে যায়, তার মানে কেন বেড়ে গেছে? পারচেস, তার মানে হচ্ছে ওটা তোমার আসবে ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে ওটা নেগেটিভ। কেন? পারচেস করলে তো ক্যাশ বেরিয়ে যায়, তাই জন্য ওটা নেগেটিভ। আর যদি অ্যাসেট কমে যায় তাহলে হচ্ছে তোমার কি হচ্ছে, ওটা সেল অফ অ্যাসেট, ওটা পজিটিভ। কেন? ক্যাশ কামস ইন, ক্যাশ ইনফ্লো হয়েছে, তার মানে ওটা পজিটিভ ফিগার। অনেকে কী করে, যদি মনে করো ইয়ারের ফার্স্টে হচ্ছে যে অ্যামাউন্টটা আছে তার থেকে ইয়ার সেকেন্ডে যে অ্যামাউন্টটা খুব স্মল ডিক্রিজ হয়েছে, খুব ছোটো অ্যামাউন্ট কমেছে, তখন সেক্ষেত্রে অনেকে ডেপ্রিসিয়েশন ধরে, আবার অনেকে ওটা করলেও ঠিক হবে, আবার অনেকে সেল ধরে, ওটাকে করলেও ঠিক হবে। এটা হচ্ছে ফিক্সড অ্যাসেট। আর ইনভেস্টমেন্টেও বিনিয়োগের ক্ষেত্রেও একই নিয়ম, ঠিক আছে? ইনভেস্টমেন্টের দুটো জিনিস মনে রাখবে, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট কিন্তু কারেন্ট অ্যাসেট, কারণ ওটাকে তুমি যে কোনো মুহূর্তে ক্যাশে কনভার্ট করে দিতে পারো, ঠিক আছে? তার জন্য শর্ট টার্ম ইনভেস্টমেন্ট হচ্ছে কারেন্ট অ্যাসেট, আর লং টার্ম ইনভেস্টমেন্ট মনে রাখবে ওটা কিন্তু ফিক্সড অ্যাসেট। তো লং টার্ম ইনভেস্টমেন্টেরও সেম নিয়ম, যদি ইয়ারের মানে ফার্স্ট ইয়ারের চেয়ে যদি সেকেন্ড ইয়ারে বেড়ে যায় তার মানে পারচেস নেগেটিভ, আর কমে গেলে হচ্ছে সেল, ঠিক আছে? আর কারেন্ট অ্যাসেটে তোমাদের বললাম। এবার ফিকটিশিয়াস অ্যাসেট থাকতে পারে। ফিকটিশিয়াস অ্যাসেট কাকে বলে? যেগুলোর কোনো অস্তিত্বই নেই, যার কোনো বাজার মূল্যই নেই, তাকে বলা হয় ফিকটিশিয়াস অ্যাসেট বা কাল্পনিক সম্পত্তি। এবার এটার কটা উদাহরণ দিই। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থাকতে পারে, আন্ডার রাইটিং কমিশন থাকতে পারে, ঠিক আছে? তারপরে থাকতে পারে মিসলেনিয়াস এক্সপেন্ডিচার, অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স। এগুলো যে ডিফারেন্সটা হবে, মনে করো ফার্স্ট ইয়ারে যেটা আছে সেকেন্ড ইয়ারে ডিক্রিজ করলো, সেই অ্যামাউন্টটা হচ্ছে যে অ্যামাউন্টটা ডিক্রিজ করলো ওটা আমরা নেট প্রফিটের সাথে অ্যাড করব। কোথায়? অপারেটিং অ্যাক্টিভিটিতে। এটা আমি অ্যাসেট সাইড বললাম। এবার লায়াবিলিটি সাইডে আসি। ফার্স্টে শেয়ার ক্যাপিটাল টু টাইপসের হতে পারে। একটা হচ্ছে ইস্যু অফ ইকুইটি শেয়ার, একটা হচ্ছে প্রেফারেন্স শেয়ার। ইকুইটি শেয়ার যদি ফার্স্ট ইয়ারের চেয়ে সেকেন্ড ইয়ারে ইনক্রিজ করে, তাহলে ইকুইটি শেয়ার বা প্রেফারেন্স শেয়ার যদি ফার্স্ট ইয়ারের থেকে সেকেন্ড ইয়ারে ইনক্রিজ করে, তাহলে সেটা ধরবো ইস্যু মানে কি? তুমি সেল করেছো, তার মানে কি? ক্যাশ কামস ইন, ক্যাশ ইনফ্লো তোমার কি হচ্ছে? ক্যাশ ইনফ্লো পজিটিভ ফিগার, বা এটা ক্যাশ ইনফ্লোর মধ্যেও রাখতে পারো। এটা হচ্ছে শেয়ারের বললাম। শেয়ারের যদি এবার কমে যায়, তোমরা যদি বলতো স্যার যদি কমে যায়, তাহলে কমে গেলে কি হবে? ওটা রিডেমশন হয়ে যাবে। ইকুইটি শেয়ার তো আর রিডেমশন করা যায় না। প্রেফারেন্স শেয়ার যদি কমে যায় তাহলে সেটাকে ধরবে রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার। এটা নেগেটিভ। রিডেমশন মানে কি? শোধ করেছো মানে কি? তুমি ক্যাশ গোস আউট, ক্যাশ বেরিয়ে গেছে, তাই জন্য ওটা হচ্ছে নেগেটিভ ফিগার হবে। আর যদি ফার্স্ট ইয়ারেও যা সেকেন্ড ইয়ারেও তাই, তাহলে সেক্ষেত্রে ইকুয়াল, কোনো অ্যাডজাস্টমেন্ট হবে না, ওটা একদম স্কিপ করে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ইকুইটি শেয়ার বললাম, প্রেফারেন্স শেয়ার বললাম। রিজার্ভটা আমি আগেই বলেছি, রিজার্ভে যদি ইনক্রিজ করে অ্যামাউন্টটা নেট প্রফিটের সাথে অ্যাড করব। এবার হচ্ছে ডিবেঞ্চারের ক্ষেত্রেও যদি ইনক্রিজ করে তাহলে সেক্ষেত্রে ইস্যু অফ ডিবেঞ্চার মানে পজিটিভ ফিগার। ইস্যু করেছো মানে সেল করেছো মানে ক্যাশ কামস ইন, ক্যাশ ইনফ্লো। আর যদি ডিক্রিজ করে রিডেমশন অফ ডিবেঞ্চার, ওটা নেগেটিভ ফিগার হবে, ঠিক আছে? এটা হচ্ছে ডিবেঞ্চার। পাবলিক ডিপোজিট ইয়ারের ফার্স্টে যা আছে, ইয়ারের সেকেন্ডে যদি ইনক্রিজ করে তাহলে হচ্ছে তুমি পাবলিকের থেকে আরও অ্যামাউন্ট, যেমন ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা যায়, কোম্পানিতেও ফিক্সড ডিপোজিট করা যায়, ঠিক আছে? তো কোম্পানিতে যদি অ্যামাউন্টটা ইনক্রিজ করে তাহলে ওটা লিখবো রিসিভ ফ্রম পাবলিক ডিপোজিট। আর যদি অ্যামাউন্টটা ডিক্রিজ করে তাহলে লিখবো পেমেন্ট অফ পাবলিক ডিপোজিট। ব্যাংক ওভারড্রাফট, অনেকে এইটা নিয়ে একটা কনফিউশন আছে। অনেক পণ্ডিত বলেন যে ব্যাংক ওভারড্রাফটে যে অ্যামাউন্টটা যদি ইনক্রিজ করে, ব্যাংক অ্যামাউন্টে ফার্স্ট ইয়ারে যা আছে সেকেন্ড ইয়ারে যদি ইনক্রিজ করে, তাহলে ওটাকে ব্যাংক ওভারড্রাফট টেকেন মানে ক্যাশ ব্যাংক ওভারড্রাফট মানে কি? ব্যাংক থেকে লোন নিয়েছে, ওয়ান টাইপ অফ লোন, ঠিক আছে? তাহলে ওটা কি ধরবে? যে ব্যাংক ওভারড্রাফট টেকেন। আর যদি ওটা ডিক্রিজ করে তাহলে ওটাকে ধরবে পেমেন্ট অফ ব্যাংক ওভারড্রাফট। অনেকে কী করে, ওই ব্যাংক ওভারড্রাফটকে লায়াবিলিটি হিসাবেও ধরে। অনেকে কী করে আবার ওই যে ক্যাশের ব্যাংকের সঙ্গেও অ্যাডজাস্ট করে দেয়। এটা হচ্ছে ব্যাংক ওভারড্রাফট। এবার আসি প্রভিশন ফর ট্যাক্স আর প্রপোজ ডিভিডেন্ড সম্বন্ধে। প্রভিশন ফর ট্যাক্স যেটা আমার 2019-20 আছে, 2019-এর যে প্রভিশন ফর ট্যাক্স যেটা কারেন্ট ইয়ার মানে 2020 যেটা,
আর প্রপোজ ডিভিডেন্ড যেটা কারেন্ট ইয়ার 2020, এই দুটো আমরা কি করব, নেট প্রফিটের সঙ্গে অ্যাড করব। নেট প্রফিট যখন আমরা অপারেটিং অ্যাক্টিভিটি করব, সেই নেট প্রফিটের সঙ্গে অ্যাড করব, মনে রাখবে। আর প্রভিশন ফর ট্যাক্সের যে ওপেনিং ব্যালেন্সটা, ওই প্রভিশন ফর ট্যাক্সের ওপেনিং ব্যালেন্সটা অপারেটিং অ্যাক্টিভিটিতে আমরা ডিক্রিজ ইনক্রিজ করার পরে যে ইনকাম ট্যাক্স পেইড করি, ওইখানে ওপেনিং ব্যালেন্সটা হবে। আর প্রপোজ ডিভিডেন্ডের ওপেনিং ব্যালেন্সটা, ওটা ডিভিডেন্ড, ওটা লাস্ট ইয়ারের ডিভিডেন্ড, যেটা লাস্ট ইয়ারে ক্লোজিং ছিল, কারেন্ট ইয়ারে সেটা ওপেনিং, ওটা লাস্ট ইয়ারের যেটা ডিভিডেন্ড পেইড, ওই ডিভিডেন্ড পেইডটা আমরা কোথায় নেব, ফিনান্সিং অ্যাক্টিভিটিতে। এটা নেগেটিভ। কেন নেগেটিভ? ক্যাশ আউটফ্লো হচ্ছে, ক্যাশ বেরিয়ে যাচ্ছে, তাই জন্য ক্যাশ ওটাকে নেগেটিভ বলে নেব। ঠিক আছে, এইবার আমার 3টে অ্যাক্টিভিটি করলাম। 3টে অ্যাক্টিভিটিতে যে ফিগারটা আমি অ্যাড করলাম, তার মধ্যে কোনোটা নেগেটিভ হতে পারে, কোনোটা পজিটিভ হতে পারে। 3টে অ্যাড করার পরে যদি ফিগারটা পজিটিভ ফিগার বেরোয়, তাহলে লিখবে নেট ক্যাশ ফ্রম নেট ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, নেট ক্যাশ ইনক্রিজ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এটা লিখবে নেট ক্যাশ ইনক্রিজ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। এবার যদি ওটা নেগেটিভ বেরোয়, তাহলে লিখবে নেট ক্যাশ ডিক্রিজ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এবার এর সঙ্গে ওপেনিং ক্যাশ বা ওপেনিং ব্যাংক অ্যাড করে যেটা লিখবে, সেটা লিখবে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড। তাহলে ওপেনিংয়ের সঙ্গে ওইটা আমি অ্যাড করলাম, যে ফিগারটা বেরিয়েছিল ডিক্রিজ বা ইনক্রিজ, সেটা অ্যাড করলে যে ফিগারটা আমি পাবো, সেই ফিগারটা যদি কোশ্চেনে যে ক্লোজিং ব্যালেন্সটা বলা থাকবে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যান্ড ব্যাংক অ্যাড করে, সেটা যদি ট্যালি করে, তাহলে ভাববে অঙ্ক ঠিক হয়েছে, নাহলে ভাববে অঙ্ক ভুল হয়েছে। ঠিক আছে, বেশ, আমি একটা ফোন রয়েছে স্যার, একজনে নিয়ে নি। কে আছো ফোনে? হ্যালো। হ্যালো, কে বলছো, একটু নামটা বলো আমায়। আমি বলছি প্রতীক সরকার। প্রতীক? হ্যাঁ, প্রতীক কোথা থেকে বলছো? বাটনাঘর থেকে বলছি। দত্তপুকুর থেকে? বাটনাঘর। বাটানগর থেকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বেশ, কি প্রশ্ন তোমার? বলছি যে আমি যদি ইনভেস্টমেন্ট করি, ইনভেস্টমেন্টটা যদি নন ট্রেডিং হয়, সেক্ষেত্রে ইনকামটা, ইন্টারেস্ট অন ইনভেস্টেড ইনকামটা আমি কোথায় নেব? অপারেটিং ইনকামটা নেব? হ্যাঁ, বুঝতে পেরেছি। ইনকামটা, ওটা ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্টটা, ওটা অপারেটিং প্রফিটে যে আমরা নন অপারেটিং ইনকামটা লেস করি না, ওখানে নিয়ে নেব। হ্যাঁ, ঠিক আছে, ওটা ওখানে নিয়ে নেব। তাহলে অপারেটিং এক্সপেন্স অ্যাক্টিভিটিস থেকে লেস করবো বলছেন, তাই তো? হ্যাঁ, ওই যে আমি ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্টটা, আমরা যে অপারেটিং অ্যাক্টিভিটির যে প্রফিটটা বের করি, আমরা কি করি, নেট প্রফিট বা নেট লস, তার সঙ্গে কি করি, ওই নন অপারেটিং এক্সপেন্সেস অ্যাড করি, আর নন অপারেটিং ইনকামটা লেস করি, ওই লেসে ওখানেই ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। আর অপারেটিং অ্যাক্টিভিটিসের সঙ্গে আমাদের কাছে গুডউইলটা যদি কখনো যদি ডিক্রিজ করে না, হ্যাঁ, এবার এটা গুড কোশ্চেন, এটা আমি বলছি। যদি গুডউইলটা বেড়ে যায়, মনে করো ইয়ারের ফার্স্ট ইয়ারে আছে 10,000, সেকেন্ড ইয়ারে আছে 20,000, তখন ওটা তুমি, তার মানে কি, ওটাকে তুমি পারচেস করেছিলে। ঠিক আছে, গুডউইল তো ইনট্যাঞ্জিবল অ্যাসেট, তার মানে তুমি ওটা পারচেস করেছিলে, ওইটা তুমি তখন কোথায় নেবে, ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে নেবে। ঠিক আছে, গুডউইলের অ্যামাউন্টটা যদি ইনক্রিজ করে, তাহলে তুমি সেটা কোথায় নেবে, ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে, ওটা নেগেটিভ ফিগার হবে। কেন? ক্যাশ গোজ আউট, ক্যাশ আউটফ্লো হচ্ছে। আর যদি গুডউইলের অ্যামাউন্টটা ডিক্রিজ, সেই ক্ষেত্রে গুডউইল তো আমাদের কাছে ইনট্যাঞ্জিবল অ্যাসেট, এই ক্ষেত্রে কি তাহলে কি ট্রান্সফার অ্যাসেটে ট্রিটমেন্ট করা হবে? হ্যাঁ, আরেকবার একটু বলো। বলছি গুডউইল তো আমাদের কাছে ইনট্যাঞ্জিবল অ্যাসেট, হ্যাঁ, কিন্তু গুডউইল যদি কখনো বেড়ে যায়, সেই ক্ষেত্রে কি আমাদের কাছে ট্যাঞ্জিবল অ্যাসেটে ট্রিটমেন্ট করা হবে? হ্যাঁ, যেভাবে ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে, যদি বেড়ে যায় তাহলে ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে নিয়ে নেবে, পারচেজ অফ গুডউইল, এটা নেগেটিভ ফিগার। কি গুডউইল আমাদের কাছে রিয়েল অ্যাসেট হয়ে গেল, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর যদি গুডউইলটা তোমার কমে যায়, মনে করো ফার্স্ট ইয়ারে আছে 10,000, সেকেন্ড ইয়ারে হলো 5,000, তার মানে কি, গুডউইল তুমি রাইট অফ করেছো। ঠিক আছে, গুডউইল বা যে কোনো অ্যাসেট অ্যামর্টাইজ যদি করো, মানে প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, এগুলো যদি অ্যামর্টাইজ মানে ভ্যালুটা ডিক্রিজ করে আর কি, সেই অ্যামাউন্টটা যদি ডিক্রিজ করে, সেই অ্যামাউন্টটা তুমি ওই অপারেটিং অ্যাক্টিভিটিতে যে করবে, নেট প্রফিটের সঙ্গে অ্যাড করবে। ঠিক আছে, এটাই হচ্ছে। বেশ, থ্যাংক ইউ, খুব সুন্দর প্রশ্ন করেছো দুটো। এরকমই যদি আরও কেউ প্রশ্ন করতে চাও, তো ডেফিনেটলি তোমরা প্রশ্ন করতে পারো। দেখো টিভি স্ক্রিনে নাম্বার রয়েছে, সেখান থেকে করতে পারো প্রশ্ন। স্যার?
পরে কি করাবেন আপনি? ক্যাশ ফ্লোটা হয়ে গেল, ক্যাশ কতক্ষণ টাইম আছে? আর হাতে আপনার সময় আছে 10 মিনিট। আচ্ছা, এবার আমি একটু রিটায়ারমেন্ট অফ এ পার্টনার সম্বন্ধে আলোচনা করি। রিটায়ারমেন্ট হচ্ছে অবসর। আমরা একটা পার্টনারশিপে পার্টনার, মনে করো এ বি সি, 3টে পার্টনার আছে। 3টে পার্টনারের মধ্যে একটা পার্টনার সি মনে করো অবসর নিল, রিটায়ার নিল, ঠিক আছে? রিটায়ারমেন্ট আর অ্যাডমিশন কিন্তু সেম। রিটায়ারমেন্ট অফ এ পার্টনার, রিটায়ারমেন্ট আর অ্যাডমিশনটা হচ্ছে সেম। রিটায়ারমেন্টটা কি? একটা পার্টনার অবসর গ্রহণ করলে, অবসর গ্রহণ করার পরে অ্যাসেটের ভ্যালু ডিক্রিজ করতে পারে, ইনক্রিজ করতে পারে, লায়াবিলিটির ভ্যালু ডিক্রিজ করতে পারে, ইনক্রিজ করতে পারে। যদি অ্যাসেট ইনক্রিজ করে তখন কি হবে? অ্যাসেট ইনক্রিজ করছে মানে সাচ অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন। এগুলো সব রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে, বা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে আরেকটা নাম হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। ওই অ্যাকাউন্টে দেখানো হবে অ্যাসেট ইনক্রিজ করলে বা ডিক্রিজ করলে। অ্যাসেট ইনক্রিজ করলে তাহলে আমরা কি লিখব? যে অ্যাসেটটা বাড়বে মানে সাচ অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন, আর অ্যাসেট ডিক্রিজ করলে হবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু সাচ অ্যাসেট অ্যাকাউন্ট, ঠিক আছে? আর লায়াবিলিটি যদি ইনক্রিজ করে তাহলে হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু সাচ লায়াবিলিটি অ্যাকাউন্ট, ঠিক আছে? আর লায়াবিলিটি যদি ভুল বললাম, লায়াবিলিটি যদি ইনক্রিজ করে তাহলে লিখবো আমার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু সাচ লায়াবিলিটি, আর লায়াবিলিটি ডিক্রিজ করলে লায়াবিলিটি অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। এইবার কিছু আনরেকর্ডেড অ্যাসেট থাকতে পারে, আনরেকর্ডেড অ্যাসেট, আনরেকর্ডেড লায়াবিলিটি থাকতে পারে, ঠিক আছে? আনরেকর্ডেড অ্যাসেট মানে ওটা ব্যালেন্স শিটে নেই, নতুন করে আবার রেকর্ড করতে হবে। তার মানে কি? অ্যাসেট ইনক্রিজ করেছে। অ্যাসেট ইনক্রিজ করলে আমরা কোন দিকে লিখব? রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ক্রেডিট দিকে। আর লায়াবিলিটি যদি ইনক্রিজ করে তাহলে আমরা কোন দিকে লিখব? লায়াবিলিটি অ্যাকাউন্টে, তার মানে হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখব। এবার এইভাবে করার পরে যদি প্রফিট ডেবিট দিকে শর্ট হয়, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ডেবিট দিকে শর্ট হলে ওটা কি লিখব? টু শেয়ার অফ টু প্রফিট অন রিভ্যালুয়েশন, সেটা পার্টনারদের মধ্যে ডিভাইড করব। যদি 3 জন থাকে 3 জনের মধ্যে, 2 জন থাকলে 2 জনের মধ্যে। কোশ্চেনে যদি রেশিও বলে দেয় সেই রেশিও অনুযায়ী, না কোশ্চেনে রেশিও না বললে যেভাবে ইকুয়ালি বন্টন করা হবে, ঠিক আছে? আর লস হলেও মানে সেমভাবে হবে, বাই লস অন ওইটা রিভ্যালুয়েশন, ঠিক আছে? এইভাবে করব। এবার প্রবলেমটা হচ্ছে গুডউইলের ট্রিটমেন্ট। গুডউইলের ট্রিটমেন্টটা রিটায়ারমেন্টটা হচ্ছে মেন। গুডউইলের ট্রিটমেন্টটা হচ্ছে, জার্নালটা হচ্ছে কন্টিনিউইং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু রিটায়ারিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। কন্টিনিউ, মনে করো এ বি সি 3 জন পার্টনার আছে, সি রিটায়ার করলো, তাহলে কন্টিনিউ করা করছে এ আর বি, তাহলে এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, আর রিটায়ার করলো সি। সি ওইটা কোন রেশিওতে ডিভাইড হবে? গেনিং রেশিও। গেনিং রেশিও কাকে বলে? গেনিং রেশিও মানে হচ্ছে নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। এবার নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও, এবার আমরা কেন এ আর বিকে ডেবিট করছি? কারণ যে পার্টনারটার গুডউইল সে তো আর নিয়ে যাবে না, সে তো রিটায়ার করেছে। তার যে গুডউইলটা সেটা কে রিসিভ করবে? যারা কন্টিনিউ করছে বিজনেসটাকে তারা তো রিসিভ করলো। আমরা জানি রিসিভার কী হয়? ডেবিট হয়। এটা তো পার্সোনাল অ্যাকাউন্ট, রিসিভার ডেবিট হয়। তো এ আর বি রিসিভ করলো, এ আর বি কী হবে? ডেবিট হবে। আর সিটা কেন ক্রেডিট করব? সি হচ্ছে গিভার, সি তো দিয়ে দিচ্ছে। আমরা জানি গিভার, পার্সোনাল অ্যাকাউন্টে গিভার অলওয়েজ ক্রেডিট হয়। তাহলে জার্নালটা দাঁড়ালো কন্টিনিউইং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু রিটায়ারিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবার কোন রেশিওতে ডিভাইড হবে? গেনিং রেশিও। কোশ্চেনে যদি নিউ রেশিও না বলে, যদি সাপোজ মনে করো এ বি সি ওদের রেশিওটা বললো 3:2:1, সেক্ষেত্রে সি যদি রিটায়ার করে তাহলে সেক্ষেত্রে 1টাকে ভ্যানিশ করে দাও, তাহলে দাঁড়ালো রেশিওটা 3:2। আর যদি কোশ্চেনে নিউ রেশিও বলে তাহলে আমরা কি করে বের করব? যারা কন্টিনিউ করছে এ আর বি তাদের নিউ রেশিও থেকে ওল্ড রেশিওটা মাইনাস করলে আমার গেনিং রেশিও পেয়ে যাব। এইবার যে পার্টনারটা রিটায়ার করলে, একটা মানুষ যদি কর্ম থেকে রিটায়ার করে তাহলে কি হয়? তার যে পাওনাগণ্ড আমাকে তাকে মিটিয়ে দিতে হবে, তাকে মিটিয়ে দেওয়ার পর আমাকে দিতে হবে, মিটিয়ে দেওয়ার পর যা থাকবে সেটা আমাদের ক্যাপিটাল। এবার মনে করো সি রিটায়ার করলো, সি রিটায়ার করলো, এবার সির সেটা 3টেভাবে সলিউশন করা যেতে পারে। ওনার যে মানে পেমেন্টটাকে, সেটেলমেন্টটাকে
তিনটেভাবে করা যেতে পারে। একটা হচ্ছে এন্টায়ারলি পেড বাই ক্যাশ, যে অ্যামাউন্টটা উনি রিসিভ করবেন সেই অ্যামাউন্টটা পুরোটাই ওনাকে ক্যাশে দিয়ে দেওয়া হলো। মানে টোটাল ক্রেডিট থেকে ডেবিট যদি আমি মাইনাস করি তাহলে তো অ্যামাউন্টটা যে অ্যামাউন্টটা থাকলো ওটা পুরোটাই এন্টায়ারলি বাই ক্যাশ, ক্যাশে দিয়ে দিলাম। ক্যাশে দিয়ে দিলাম মানে কাকে দিলাম? আমি সিকে দিলাম। সি কী করলো? রিসিভ করলো। আমরা জানি রিসিভার ডেবিট, তাহলে সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, একটা ফার্স্ট ওয়ে। সেকেন্ড ওয়ে, এবার যদি অ্যামাউন্টটা আমি ওকে পার্টলি ক্যাশে পেড করি আর পার্টলি অ্যামাউন্টটা ট্রান্সফার করি লোন অ্যাকাউন্টে, তাহলে হচ্ছে পার্টলি যে অ্যামাউন্টটা পেড করলাম সেটার জন্য জার্নাল হচ্ছে রিটায়ারিং পার্টনার্স, মানে সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। আর যদি আমি লোনে করি, ওটা লোন মানে হচ্ছে ওকে আমি আস্তে আস্তে অ্যামাউন্টটা পে করবো আর কি, এটা মানে হচ্ছে লোন। এবার সেটা আমি যদি সিকে দিই তাহলে সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু লোন অ্যাকাউন্ট, এটা হচ্ছে তোমার সেকেন্ড ওয়ে। থার্ড ওয়ে হচ্ছে পুরোটাই এন্টায়ারলি আমি কি করলাম, পুরোটাই ট্রান্সফার করলাম লোনে, এন্টায়ারলি ট্রান্সফার টু হিজ লোন অ্যাকাউন্ট। তখন কি হচ্ছে, টোটাল ক্রেডিট থেকে আমার টোটাল ডেবিটে যেটা থাকে সেটাকে আমি মাইনাস করার পরে যেটা থাকবে সে অ্যামাউন্টটা লিখবো আমি রিটায়ারিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু লোন অ্যাকাউন্ট। অনেক সময় কি হয়, এবার অ্যাসেট দিকে অনেক সময় ফিক্টিশিয়াস অ্যাসেট থাকে। ফিক্টিশিয়াস অ্যাসেট মানে মিসলেনিয়াস এক্সপেন্ডিচার, তারপরে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এগুলো থাকে ফিক্টিশিয়াস অ্যাসেট। তো ফিক্টিশিয়াস অ্যাসেট আমরা তো জানি অল অ্যাসেটস আর ডেবিট, ঠিক আছে, রিয়াল অ্যাকাউন্টের রুলস, অল অ্যাসেটস আর ডেবিট। আমরা পার্টনার্স ক্যাপিটালের কী করবো, ডেবিট দিকে লিখে দেবো টু সাচ ফিক্টিশিয়াস অ্যাসেট। এবার যদি রেশিও থাকে সেই রেশিওতে পার্টনারদের মধ্যে, অল পার্টনারদের মধ্যে ডিভাইড করব, ঠিক আছে, আর রেশিও যদি না থাকে ইকুয়ালি ডিভাইড করে দেবো, ঠিক আছে। এবার লায়াবিলিটি সাইডে অনেক সময় কি হয়, রিজার্ভ আর প্রফিট অ্যান্ড লস থাকে, জেনারেল রিজার্ভ থাকে বা প্রফিট অ্যান্ড লস থাকে। জেনারেল রিজার্ভ কী করবো, জেনারেল রিজার্ভ তো লায়াবিলিটি, লায়াবিলিটি মানে ক্রেডিটে। এবার জেনারেল রিজার্ভটা আমরা কি করব, পার্টনার্স ক্যাপিটালে ক্রেডিট দিকে লিখবো বাই রিজার্ভ অ্যাকাউন্ট, যে রেশিও থাকবে সেই রেশিওতে তিনজনের মধ্যে ডিভাইড করব, বা রেশিও বলা না থাকে তাহলে 1:1 ডিভাইড করব। আর প্রফিট অ্যান্ড লসটাও সেমভাবে করব, ঠিক আছে। এবার যেহেতু পার্টনাররা যারা কন্টিনিউ করছে তাদেরটা আমরা কি লিখব, টোটাল ক্রেডিট থেকে ডেবিট মাইনাস করার পরে টু ব্যালেন্স সিডি, ঠিক আছে। এবার অনেকে প্রভিশন ফর ব্যাড ডেট সম্বন্ধে প্রবলেম হয়, আমি জানি এটা, আমি নিজে পড়াতে গিয়েও দেখেছি অনেক স্টুডেন্টের এটা প্রবলেম হয়। মনে করো ব্যালেন্স শিটে ডেটস আছে 30,000 আর প্রভিশন আছে 2,000, ঠিক আছে, মাইনাস করে 28,000 ব্যালেন্স শিটে। এবার নিচে বললো প্রভিশন ফর ব্যাড ডেট ইনক্রিজ টু 3,000, মানে ব্যালেন্স শিটে ছিল 2,000, এখন ওটা বেড়ে গিয়ে হয়েছে 3,000, তার মানে কতটা বাড়লো, 1,000 বাড়লো। এই 1,000টাকে আমরা অলওয়েজ প্রভিশনকে লায়াবিলিটি হিসাবে ট্রিট করবো, তাহলে হয়ে যাবে। লায়াবিলিটি ইনক্রিজ করলে আমরা কোন দিকে লিখি, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখি, তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখবো টু প্রভিশন ফর ব্যাড ডেট 1,000 বলে। এবার মনে করো ব্যালেন্স শিটে আছে 2,000, প্রভিশন ফর ব্যাড ডেট রিডিউস টু ₹1,000, মানে 2,000 ছিল ওটা কমে গিয়ে হয়েছে 1,000, তার মানে উপরে ব্যালেন্স শিটে ছিল 2,000, এখন বর্তমানে হয়েছে 1,000, তার মানে 1,000 টাকা কমলো। 1,000 টাকা কমলে কোন দিকে লিখবো আমরা, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের, লায়াবিলিটি কমলে আমরা কোন দিকে লিখবো, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ক্রেডিট দিকে, ঠিক আছে। এবার আর যদি কোনো ব্যালেন্স শিটে কোনো প্রভিশনে কোনো অ্যামাউন্টই না বলে, তাহলে আমরা মনে করো প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাডজাস্টমেন্টে বললো 5% আর ডেটস বললো 20,000, তাহলে আমরা ধরে নেব যে লায়াবিলিটি ওটা ইনক্রিজ করেছে। লায়াবিলিটি ইনক্রিজ করেছে মানে কোন দিকে হবে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ডেবিট দিকে হবে। মনে করো 20,000-এ 5% 1,000 টাকা, ঠিক আছে। এইটাই হচ্ছে প্রভিশন সম্বন্ধে বলার আছে, আর বিশেষ কিছু বলার নেই রিটায়ারমেন্ট সম্বন্ধে। তোমাদের যদি কোশ্চেন থাকে বলতে পারো। বেশ, যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে তো শিওরলি সেটা করতে পারো, আর সময় আমাদের নেই হাতে, আজকে এখানে শেষ করতে হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আতঙ্কে নয় সতর্ক থাকবে। নমস্কার দেবাশিস স্যারকে। নমস্কার, অনেক ধন্যবাদ তোমাদের উপস্থিত এই পরিস্থিতিতে সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আশা করি। অনেক ধন্যবাদ।